মামা ফাতেমা সবাই তাকে চেনে। তিনি অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন। তিনি পদত্যাগ করেছেন বলেছেন এবং তিনি লিখেছেন, একদিকে আমার কথার সঙ্গে তাল মেলাতো, অন্যদিকে রাতের বেলা হেয়ার রোডে গিয়ে পদবি নিয়ে বার্গেনিং করতো, সব খবর আমি পেতাম। আমি কনফ্রন্ট করলে আমাকেও বলা হতো যাতে সুপ্রিম অথরিটির সঙ্গে আমি পদ নিয়ে কথা বলে আসি। আমি সরাসরি বলি যে আমি কেন ওদের কাছে পদ খুঁজতে যাব, ওরা আমাকে পদ দেয়ার কে। রিফাত রশিদ, আপনি কি পদ পেয়েছেন হেয়ার রোড থেকে? আসলে আমি ওনার সাথে ধন্যবাদ। আসলে আমি একটা কথা বলতে চাই, শুরুতে আমি একটা জিনিস ক্লিয়ার করব, উনি পদত্যাগ করেন নাই। একটি কাউন্সিল হয়েছে, ওই কাউন্সিলে তাকে বারবার করে আহ্বান করা হয়েছিল যে আপনি আসেন, আপনি এখানের ভিতরে হলো গিয়ে আপনি যেহেতু পরিচিত মুখ, আপনি আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনি এখানে আসেন। বাট উনি আসেন নাই, বাট উনি ভোট দিতে আসতেন এবং ভোট দিতে আসার পর দ্যাট মিনস ওই পর্যন্ত তার এখানের ভিতরে কনসেন্ট ছিল। এর আগে ইলেকশনটা যে হবে এক্সিকিউটিভ মেম্বারদের ভোটাধিকারের ভিত্তিতে হবে, এই মিটিংয়ে উমামা ফাতিমা উপস্থিত ছিলেন এবং অনেকটা তার আগ্রহে, তার প্রচেষ্টাতে এই মিটিংটা হয়েছিল। তার জন্য আমি তাকে ধন্যবাদও জানাই। উনি সেইখানের ভিতরে উনি প্রস্তাব করেছিলেন যে এক্সিকিউটিভের ভোটে হোক এবং তাদের ভোটে আসলে ইলেকশনটা হয়েছে। এখন এটা রেজাল্ট হয়তো বা তার পছন্দ হয়নি বা ওনার কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে, থাকতে পারে। তখন ফার্স্ট অফ অল উনি ইলেকশনই করেননি, তাই ওনার পদত্যাগ করার সুযোগ নেই। নতুন যে কাউন্সিল হয়েছে সেই নতুন কাউন্সিল তো নির্বাচিত হয়ে গিয়েছে। যে নতুন পদ চলে আসার পর নতুন মুখপাত্র তো সিনথিয়া জাহিন আয়েশা, তাহলে ওনার পদ কই, উনি পদত্যাগ করলেন কই? আর যদি পদত্যাগ করেও থাকেন, যেহেতু উনি একজন জেনারেল মেম্বার হিসেবে থেকে যাবেন, ওই পদত্যাগ পত্রটা তো আমার বা আমার সদস্য সচিবের কাছে করার কথা। আমি কোনো পদত্যাগ পত্র পাইনি। ওবামা অভিযোগ করেছেন নির্বাচনে অংশ না নিয়ে একজন এসে মেম্বার হয়ে গেছে কাউন্সিলের। সহ সাধারণ সম্পাদক মাশরাফি, তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন? দেখুন, নির্বাচন হয়েছে 4টা পোস্টে। আপনি এখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে অফিসিয়াল ফেসবুক যে পেজ, সেখানে গেলে দেখতে পারবেন। তা আমাদের যে অফিসিয়াল নোটিশ সেখানে দেওয়া হয়েছিল, সেখানে স্পষ্ট আমরা বলেছি 4 পদে নির্বাচন: সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, মুখপাত্র। 4 পদে যারা নির্বাচিত হয়েছে তারাই দায়িত্বে বসেছে। এখন নির্বাচিতরা যদি কোনো ডিসিশন নেয় তাদের আসলে প্রয়োজন, আমরা আসলে আমাদের কমিটিটা আরও বর্ধিত করবো এবং সেটার জন্য আমরা কাউকে জিজ্ঞেস করবো না, যেহেতু এই মুহূর্তে আমরা নির্বাচিত অথরিটি এবং আমাদের কাছে সেই অথরিটিটা আছে। আমরা কাকে বসাবো না বসাবো সেটা আমাদের ব্যাপার। 4 পদে কেউ আসলো কিনা, যে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে সরে আমরা অন্য কাউকে বসেছি কিনা, সেইটা ইম্পর্টেন্ট। কারো যদি মনে হয় যে তার মতো করে কাউন্সিলে যারা জিতেছে তারা তার মতো করে একটা কমিটি তৈরি করবে, এইটা আমি মনে করি যে মানে তার একটা ভুল ধারণা। উনি এখনো ভুলের মাঝে বসবাস করছে। ওনার এখান থেকে তিনি যে অভিযোগটি করেছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে নিয়ন্ত্রিত না, এটা হয় হেয়ার রোড থেকে বা এনসিপি থেকে নিয়ন্ত্রিত হয়, এই অভিযোগ কি অসত্য? সত্য অসত্যের বাইরে গিয়ে আমি বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কারা চালিয়েছে উনি কি আসলে জানতো কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নির্বাচিত হওয়ার পরে কতগুলো অর্গানোগ্রামের মিটিং এবং কতগুলো এক্সিকিউটিভ মিটিং উনি ছিলেন, উনি সেই জবাবগুলো আসলে দেখুন। কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে করেছেন না, উনি সংগঠনের প্রতি কতটুকু ডেডিকেটেড ছিলেন। ডেডিকেটেড থাকলে তো পলিসি মিটিং, যেখান থেকে আসলে এই রেজুলেশনগুলো পাস হয়েছে, ওই মিটিংগুলোতে তার আসা উচিত ছিল। তিনি এখানের ভিতরে মিটিংয়ে আসতেন না, কিছু করতেন না। আমি একদম স্পষ্টভাবে বলতে চাই, আমি সরি টু সে, আমি কোনোদিন এই কথাগুলো পাবলিক স্ফেয়ারে বলতে চাই নাই। যদি উনি এইভাবে ফেসবুক পোস্টটা কাউন্সিলের পরবর্তীতে বিতর্কিত করার জন্য না করতেন, উনি কয়দিন আমাদের এখানে উপস্থিত হয়েছেন? করেন নাই। উল্টা যখন একদিন উপস্থিত হয়েছিল ওনার পদবি নিয়ে, ওনার যদি কারোর সাথে মতর অমিল হতো, উনি তার উপর চড়া হতেন, চিল্লাপাল্লা করতেন। উনি একজন পুরুষ সহকর্মীর গায়ে হাত পর্যন্ত তুলেছেন। আমরা তো এই কথাগুলো কাউকে বলিনি, আজকে আমার মিডিয়ার সামনে এসে বলতে হয়েছে। উনি একজন পুরুষ সহকর্মীর গায়ে হাত তুলেছেন, তার উপরে চিল্লাপাল্লা করেছেন, আমরা এই কথাগুলো কাউকে বলিনি। আমি আরো একটা বলছি, মন্ত্রীপাড়ার কথা উনি বলেছেন। উনি কোথা কোথা থেকে ম্যান্ডেট নিয়ে আসছেন সেই কথাটাও আবার আমার কোশ্চেনের আগে তুলতে চাই। আমি ওইখানে যাদের কথা বলা হয়েছে তাদের কেউ না কেউ তো কখনো সমন্বয়ক ছিল, তাদের সাথে একটা আলোচনা হলে হতে পারে। কিন্তু উনি যে ভিন্ন ভিন্ন গ্রুপ, অন্যান্য পলিটিক্যাল গ্রুপের যারা হলো গিয়ে মুখপাত্র হিসেবে কাজ করে, অ্যাক্টিভিস্ট, তাদের সাথে সংগঠনের অর্গানোগ্রামের সাথে না জানিয়ে, কাদের সাথে না জানিয়ে তাদের সাথে যে গোপন মিটিং করে বেরিয়েছেন, ওইটা কেন করেছেন, ওইটার জবাবও উনি আমাদের কাছে চাই। আমি আসলে এইটাই আসলে বলতে চাচ্ছি, উনি আসলে যেগুলো করেছেন ওইটার কথা। আপনি অভিযোগ করেছেন যে তিনি আসলে কতটুকু সময় দিয়েছেন, তিনি অন্য গোপন মিটিং করেছেন, ডেডিকেশন ছিল, সংগঠনকে উনি ওন করতেন না, ওটা ব্যক্তিগত পিআর এর জন্য ব্যবহার করেছেন। আপনারা সামনের সারির প্রায় সবাই, কেউ এনসিপিতে, কেউ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যুক্ত হয়েছেন, কিন্তু উমামা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গিয়েছিল। আপনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হয়ে, এনসিপি হয়ে ঠিকই কাউন্সিলের আগ মুহূর্তে এসে আপনি সভাপতি নির্বাচিত হলেন। সেটা কি করে? আপনি তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতটুকু সময় দিয়েছেন?
বৈষম্য বিরোধী ছাত্র আপনি আন্দোলন দুটি সংগঠন ঘুরে এসে আপনি ঠিক নির্বাচনের আগ মুহূর্তে আপনি সভাপতি হয়ে গেলেন। আমি নির্বাচনের আগ মুহূর্তে সভাপতি হয়েছে, আমি বললাম কি যেটা ক্যামেরার সামনে দেখা যায়, যেটা পত্রিকায় এসেছে, তার বাইরেও তো অনেকগুলো কাজ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যতদিন প্রপারলি অ্যাক্টিভ ছিল, অর্গানোগ্রামটা ছিল, এই কাউন্সিল আসার আগ পর্যন্ত তো যে কাউন্সিল কাজ করেছে, যারা কাজ করেছে, আমি ওই সময়ের কথা বলেছি। ওই সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি গুছিয়েছি, ঢাকা মহানগরকে আমি সংগঠিত করেছি, এই বাদে শহীদ আহতদিনের দীর্ঘ কাজ এই হয়েছে। মাঝখানে দীর্ঘ সময়টা আপনি না থেকে আপনি উমামার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি আসলে সময় দেননি। এই সময়ের মাঝে তিনি কি কাজটা করেছে আমি সেই প্রশ্নটা করতে চাই। জি, উনি তো এখানের ভিতরে দায়িত্বশীল ছিলেন, একমাত্র সিগনেটারি পাওয়ার। ওই মুহূর্তে তো 4টা অর্গানোগ্রামে 3জন যদি চলে যায়, ওনার তো এই দায়িত্বটা ছিল এই সংগঠনটাকে ক্যারি করার। উনি কতটুকু ক্যারি করেছেন এই প্রশ্নটা তো আমার। দ্বিতীয় প্রশ্ন, উনি যদি ওনার দায়িত্ব পালন করতে না পারেন, ওনারা তো সেই কথা বলার কথা। আমরা তো লাস্ট 8 মাসে ওই এতগুলো মাসের ভিতরে কোনো অ্যাক্টিভিটিস দেখিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। উনি দেখাতে পারেন নাই বলে আমার এখানে পদত্যাগ করে আসতে হয়েছে, কারণ আমার এই শহীদের প্রতি দায় দরদ রয়েছে। আমরা যখন শহীদের প্রতি দায় দরদ নিয়ে প্রশ্ন আছে। রিফাত রশিদ উমামা বলেছেন একদিকে আমার কথার সঙ্গে, সেটা তো আগেই প্রশ্ন করেছি, তিনি বলেছেন কিন্তু প্ল্যাটফর্মে মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার, জুলাই শহীদ আহত এসব মুখের বুলি মাত্র। শুধু আমি না, অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছিল। সবার সঙ্গে শুধু ছলনা হয়েছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার সঙ্গে নোংরামি করেছে, এতগুলো মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে, তাদের আমি কখনো ক্ষমা করব না। উমামার এই বক্তব্যের সাথে কি আপনি দ্বিমত প্রকাশ করবেন? অভ্যুত্থানকে বাজার দরে বেচা যায় রিফাত রশিদ? অভ্যুত্থানকে বাজার দরে বেচা যায় কিনা এটা আমি জানি না, এই কোশ্চেনটার উত্তর উনি দিতে পারবেন। বাট উনি একদিন এসে আমাদেরকে বলেছিলেন, আমরা দীর্ঘদিন যাবৎ কোশ্চেন করছিলাম আপনি কেন উপস্থিত হন না। একদিন উনি আসেন এবং আমরা বলছিলাম আপনি মুখ খুলে বলেন সবার সামনে এক্সিকিউটিভ মিটিংয়ে, আপনি একটু ওপেনলি বলেন যে আসলে ঘটনাগুলো কী রয়েছে, আপনি কেন আমাদের সাথে। সে বলছে যে আমাদের সাথে কাজের সাথে তিনি অ্যালাইন ফিল করছেন না। জিজ্ঞেস করছিলাম কেন, তিনি বলছেন এই যে প্রোক্লেমেশন হচ্ছে, এই যে সংবিধান বাতিল হচ্ছে, এই যে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা হচ্ছে, এই ব্যাপারগুলোর সাথে উনি একমত না, একমত পোষণ করতে পারছেন না, অ্যালাইন ফিল করতেছে না। তার পলিটিক্যাল লাইন হলো আলাদা। একটা এক্সিকিউটিভ মিটিংয়ে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি কালেকটিভলি একটা ডিসিশন নেয়, আপনি ওই সংগঠনের একজন অর্গানোগ্রামের সদস্য, আপনি মুখপাত্র, কালেকটিভ ডিসিশন আপনার পছন্দ হোক বা না হোক, সেটা তো রেজুলেশন আকারে পাস হয়েছে, আপনি তো সেই লাইনে কথা বলবেন। এইটাই তো সংগঠন যে করে তার দায়িত্ব। সে সাংগঠনিক আচরণ না করে আপনি যদি বলেন আপনি অ্যালাইন ফিল করেন না, আমরা সেদিন বলেছিলাম যদি আপনি অ্যালাইন ফিল না করেন আমাকে একটু বলতে দিতে হবে। আমরা বলেছিলাম আপনি যদি অ্যালাইন ফিল না করেন আপনি পদত্যাগ করেন। উনি পদত্যাগ করেন নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে টোটালি উনি শুধুমাত্র নিজের পার্সোনাল পিয়ারে ব্যবহার করেছেন, এনজিওবাদিতার কাজে ব্যবহার করেছেন। আমরা কোনোদিন এইগুলো নিয়ে মুখ খুলি নাই, কারণ ব্যক্তিগত ব্যাপারে আমরা কোনোদিন অভ্যুত্থানের যারা নেতৃত্ব রয়েছে তাদের গায়ে কাদা ছিটাতে চাই নাই। বাট উনি বাধ্য করেছেন আজকে এই কথাগুলো বলার জন্য। আমি আজকেও আমি এগুলো নিয়ে কথা বলবো না, বাট এই কথাগুলো যখন আবার আমার কানে গিয়েছিল আমি আসলে চুপ করতে থাকতে পারিনি, সরি টু সে। জি, শেষ একটা প্রশ্ন রিফাত রশিদ, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে অন্য দুটি প্ল্যাটফর্মে কবে গিয়েছেন এবং কবে যোগ দিয়েছেন, এই সময়কালটা একটু যদি বলতেন। আমার এক্সাক্ট ডেটটা মনে নেই। কত মাস হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাস্ট কার্যক্রম আনুমানিক বললেই হবে। জি, 26 ফেব্রুয়ারিতে হলো গিয়ে আমাদের লাস্ট এক্সিকিউটিভ মিটিংটা হয়েছিল এবছরের। আর এখন তো নতুন কাউন্সিল। জি, ফেব্রুয়ারি থেকে জুন এই সময়টা আপনি ছিলেন এই প্ল্যাটফর্মের সঙ্গে।